বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন কে, কোন দলে গিয়ে, এমন সব তথ্য বিশ্লেষণ নিয়ে সরগরম বিশ্ব মিডিয়া। কে বলছে তাদের হিসাব? টানা 25 বছর জ্বালানি না নিয়ে চলতে পারে ইরানে হামলার উদ্দেশ্যে আরব সাগরে মোতায়েন মার্কিন রণতরী আব্রাহাম, কতটা ভয়ঙ্কর এটি? ইসরায়েলের প্রেসিডেন্টের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে উত্তাল দেশটির নাগরিকরা, পশ্চিম তীর দখলের নয় ফন্দি নেতানিয়াহুর। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে কোন দল জয় পাচ্ছে, কোন দল এগিয়ে, কে হচ্ছেন পরবর্তী প্রধানমন্ত্রী, আগামী 5 বছর বাংলাদেশের শাসনভার যাবে কার হাতে, এমন সব তথ্যের বিশ্লেষণ থেকে শুরু করে জরিপে সরগরম বিশ্ব মিডিয়া। পাশাপাশি চলছে অপপ্রচারও, বিশেষ করে সমন্বিত অপপ্রচারের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার ব্যাপক চেষ্টা চলছে বলে সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকরা। আর এই সব অপপ্রচারের বড় অংশই প্রতিবেশী দেশ ভারত থেকে হচ্ছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির বিশেষ এক প্রতিবেদনে উঠে এসেছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ, কিন্তু ব্যালটের লড়াই শুরু হওয়ার আগেই অনলাইন দুনিয়ায় চলছে আর এক যুদ্ধ। বন্যা বয়ে যাচ্ছে ভুয়া তথ্য, এআই দিয়ে তৈরি ভিডিও আর সংগঠিত অপপ্রচারের। সবচেয়ে ভয়াবহ হলো এসবের বেশিরভাগই করা হচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এএফপির ফ্যাক্ট চেকিংয়ে উঠে এসেছে এই বিস্ফোরক তথ্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবি, ভিডিও সহ বিভ্রান্তিকর কন্টেন্ট ঠেকাতে বিশেষ মনিটরিং ইউনিট গঠন করতে হয়েছে। তারপরও ঠেকানো যাচ্ছে না বিপুল এই অপতথ্যের প্রবাহ। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, 12 ফেব্রুয়ারি নতুন সরকার বেছে নেবেন বাংলাদেশের ভোটাররা। তবে বিশ্লেষকদের আশঙ্কা, অনলাইনে বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে সমন্বিত অপপ্রচারের ঢেউ ভোটের পরিবেশকে প্রভাবিত করতে পারে এবং এসব কন্টেন্টের বড় অংশই প্রতিবেশী ভারত থেকে ছড়ানো হচ্ছে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার টুর্কের কাছে এ বিষয়ে সহায়তা চান বলেও প্রতিবেদনে জানানো হয়েছে। ডক্টর ইউনুস টুর্ককে বলেন, নির্বাচন ঘিরে অপপ্রচারের বিশাল বন্যা বইছে। এসব বিভ্রান্তিকর তথ্য বিদেশি ও দেশীয় উভয় উৎস থেকেই আসছে। এসব অপপ্রচারের বড় অংশই সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সংক্রান্ত। এএফপি জানায়, বাংলাদেশের প্রায় 10% অমুসলিম জনগোষ্ঠী, যাদের অধিকাংশ হিন্দু। বিভিন্ন সামাজিক মাধ্যমে হিন্দু জেনোসাইড হ্যাশট্যাগ ব্যবহার করে দাবি করা হচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর সংগঠিত হামলা চলছে। তবে জানুয়ারিতে প্রকাশিত পুলিশের তথ্য বলছে, 2025 সালে সংখ্যালঘু সংশ্লিষ্ট 645টি ঘটনার মধ্যে মাত্র 12% ছিল সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজড হেইট জানিয়েছে, 2024 সালের আগস্ট থেকে 2026 সালের জানুয়ারির মধ্যে তারা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ 1,70,000-এর বেশি অ্যাকাউন্ট থেকে 7 লাখেরও বেশি পোস্ট শনাক্ত করেছে, যেখানে বাংলাদেশে হিন্দু গণহত্যা চলার দাবি করা হয়েছে। সংস্থাটির প্রধান রকিব নায়েক বলেন, অনলাইনে ভারত থেকে সমন্বিত অপপ্রচারের চিহ্ন পাওয়া গেছে। এসব কন্টেন্টের 90% বেশি ভারতের উৎস থেকে আসা, বাকিগুলো যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা ভিত্তিক হিন্দুত্ববাদী বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে সংশ্লিষ্ট। এএফপির ফ্যাক্ট চেক টিম বেশ কিছু ভুয়া ভিডিও ও ছবি শনাক্তও করেছে। এর মাঝে অন্তত লাখোবার শেয়ার হওয়া এআই দিয়ে বানানো একটি ভিডিওতে দেখা যায়, এক হাত হারানো নারী বিএনপিকে ভোট না দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আর এক ভিডিওতে এক নারী দাবি করেন, বলা হয়েছে জামায়াতকে ভোট না দিলে সব হিন্দুকে ভারতে পাঠিয়ে দেয়া হবে। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিপুল সংখ্যক এআই ভিডিওর খুব কম ক্ষেত্রেই উল্লেখ করা হয়েছে যে এগুলো এআই দিয়ে কৃত্রিমভাবে বানানো। বিশ্লেষকরা বলছেন, এসব অপপ্রচারের বড় অংশ ভারত থেকে এলেও এগুলো ভারত সরকার পরিকল্পিতভাবে পরিচালনা করছে কিনা এমন প্রমাণ নেই। তবে বাংলাদেশে চরমপন্থীদের দ্বারা সংখ্যালঘুদের ওপর পরিকল্পিত হামলার বিশেষ প্রবণতা তারা লক্ষ্য করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পক্ষে অবস্থান পুনর্ব্যক্ত করেছে তারা। নির্বাচন বিশেষজ্ঞ ও সাবেক নির্বাচন কর্মকর্তা জেসমিন তুলি সতর্ক করে বলেন, বাংলাদেশের মতো দেশে এআই দিয়ে বানানো ভুয়া তথ্য নির্বাচনে বড় ঝুঁকি তৈরি করতে পারে।
সরকারি তথ্য মতে শহরের ৮০% ও গ্রামের প্রায় ৭০% পরিবারের হাতে বর্তমানে স্মার্টফোন রয়েছে, কিন্তু তাদের মাঝে তথ্য যাচাই করার প্রবণতা এখনও দুর্বল। ফলে এআই দিয়ে তৈরি ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা ভোটারদের সিদ্ধান্ত গ্রহণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এদিকে গেল 50 বছরের পুরনো রাজনৈতিক কাঠামোকে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে চিরতরে বদলে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশের তরুণরা। এমন বিশ্লেষণ বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায়। একই সঙ্গে চীন ও ভারতের অবস্থান কি তা নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে আল জাজিরা থেকে গার্ডিয়ান বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। বাংলাদেশের নির্বাচনকে ঘিরে বিশ্ব মিডিয়ার নানা সংবাদ নিয়ে আরেকটি ডেস্ক রিপোর্ট থাকছে, জানাচ্ছেন মীর ফজলে রাব্বি। বিশ্বের প্রথম জেনজি অনুপ্রাণিত নির্বাচন হিসেবে বাংলাদেশের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে ঘিরে এখন বিশ্বজুড়ে প্রবল কৌতূহল। রাজপথের আন্দোলনের পর ব্যালটের মাধ্যমে তরুণদের প্রথম রায় জানতে মুখিয়ে আছে বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলো। তারুণ্যের এই নতুন জোয়ারে প্রথাগত রাজনীতির চাকা কোন দিকে ঘুরবে সেটাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর শিরোনাম। দীর্ঘ ১.৫ দশকের রাজনৈতিক বলয় ভাঙার পর 12 ফেব্রুয়ারি নির্বাচনকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের জন্য এক বড় পরীক্ষা হিসেবে দেখছে বিশ্ব। বিশেষ করে চীন ও ভারতের কৌশলগত স্বার্থের লড়াই এই ভোটকে টেনে নিয়েছে আন্তর্জাতিক রাজনীতির সমীকরণে। ফলে সাংবাদিক, আন্তর্জাতিক পর্যবেক্ষক আর পরাশক্তিদের তীক্ষ্ণ নজর এখন বাংলাদেশের দিকে। 10 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের একটি গভীর ভূ রাজনৈতিক ও অভ্যন্তরীণ বিশ্লেষণ তুলে ধরে প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউস, যেটির শিরোনামও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখানে ট্রান্সফর্মড পলিটিক্যাল ল্যান্ডস্কেপ এবং ইনফরমেশন ওয়ারফেয়ার শব্দগুলো দিয়ে বাংলাদেশের রূপান্তরিত রাজনৈতিক প্রেক্ষাপটের ইঙ্গিত দেওয়া হয়। বিশ্লেষণে বলা হয় 12 ফেব্রুয়ারি নির্বাচনটি স্রেফ একজন প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট নয়, এটি এমন এক যুদ্ধ যেখানে তরুণ প্রজন্ম ও নতুন জোটগুলো গত 50 বছরের পুরনো রাজনৈতিক কাঠামোকে চিরতরে বদলে দেওয়ার চেষ্টা করছে। কেন বাংলাদেশের নির্বাচনটি বিশেষভাবে লক্ষণীয়, এই প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেছে সংবাদভিত্তিক ম্যাগাজিন দ্য উইক। তাদের মতে এই ভোটের রায় বলে দেবে বাংলাদেশ কি একটি আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে মাথা তুলে দাঁড়াবে, নাকি পরাশক্তিদের দাবার বোর্ডে নতুন কোনো গুটি হিসেবে ব্যবহৃত হবে। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটু বেশি সরব কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে গত এক সপ্তাহে 10টিরও বেশি ভিন্ন ভিন্ন বিশ্লেষণধর্মী সংবাদ, ভিডিও রিপোর্ট এবং মতামত প্রকাশ করেছে তারা। গত 9 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের ডাটা ও ম্যাপ ভিত্তিক বিশ্লেষণ তুলে ধরে আল জাজিরা। 12 কোটি 70 লাখ ভোটারের এই বিশাল যজ্ঞকে ম্যাপ এবং চার্টের মাধ্যমে সহজভাবে ব্যাখ্যা করেছে তারা। বিশেষ করে তরুণ জেনজি ভোটারদের বিশাল সংখ্যার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে নারীদের অধিকার ও স্বাধীনতার সংকোচন নিয়েও গভীর উদ্বেগ প্রকাশ করছে অনেকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে দাবি করা হয়, বর্তমানে ইসলামপন্থী দলগুলোর উত্থান নারীদের জন্য এক ধরনের নিরাপত্তাহীনতা ও হতাশা তৈরি করেছে। গার্ডিয়ান উল্লেখ করেছে, এবারের নির্বাচনে নারী প্রার্থীদের সংখ্যা একেবারেই নগণ্য, যা প্রমাণ করছে রক্ষণশীল রাজনীতির প্রভাব ইতোমধ্যেই সমাজে পড়তে শুরু করেছে। এছাড়াও বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ প্রকাশ করে যাচ্ছে রয়টার্স, সিএনএন, এএফপি, বিবিসি সহ বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। প্রভাবশালী গণমাধ্যমগুলোর একটাই প্রশ্ন, এই ভোট কি বাংলাদেশের জন্য দীর্ঘস্থায়ী গণতন্ত্রের দুয়ার খুলবে, নাকি সূচনা করবে নতুন কোনো ভূ রাজনৈতিক সংকটের। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। অন্যদিকে বাংলাদেশের নির্বাচনে জনগণের সমর্থনে এককভাবে সরকার গঠনের আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এএফপি আর ডয়েচে ওয়েলেকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, রাজনৈতিক স্থিতিশীলতা ফেরাতে গুরুত্ব দেওয়া হবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকেই। জার্মানি সম্প্রচার মাধ্যম ডয়েচে ওয়েলেকে দেয়া সাক্ষাৎকারে নিজের নির্বাসন জীবন, বেগম জিয়ার মৃত্যু, ভারত ও চীনের সঙ্গে সম্পর্ক সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে ফ্যামিলি কার্ডের বিষয়ে তিনি জানিয়েছেন, নির্বাচিত হলে প্রান্তিক জনগোষ্ঠী থেকে এই কার্ড বিতরণের কর্মসূচি শুরু করা হবে। এছাড়া নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আর গুম খুনের বিচার নিয়েও
নিজের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান। জামায়াত ইসলামীর সঙ্গে সম্ভাব্য জোট গঠনের সম্ভাবনা নাকচ করে তিনি জানান, সবাই সরকারে এলে দেশ চলবে কিভাবে। এদিকে ফ্রান্সের সংবাদ সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, আইন করে রাজনৈতিক দল নিষিদ্ধের বিরুদ্ধে বিএনপি। কেউ অপরাধে জড়িত থাকলে আইন অনুযায়ী শাস্তি হতে হবে। তিনি অভিযোগ করেন, বিগত প্রায় 1.5 দশকে আওয়ামী লীগ সরকার অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থা, জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। এ প্রসঙ্গে তিনি জানান, মানুষকে নিরাপদে রাখতে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করাই হবে প্রথম অগ্রাধিকার। কাজের তালিকার সবার উপরে থাকবে দেশবাসীর অর্থনৈতিক দুর্দশা দূর করা। বৈদেশিক সম্পর্ক নিয়ে বিএনপি চেয়ারম্যান সাবধানী মন্তব্য করে বলেছেন, জনগণ এবং দেশের স্বার্থই সবার আগে। ইরানে হামলার উদ্দেশ্যে আরব সাগরে ভাসছে আমেরিকার ভয়ঙ্কর রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। 3টি ফুটবল মাঠের সমান এই রণতরী কোন ধরনের জ্বালানি না নিয়ে চলতে পারে টানা 25 বছর? অবাক হলেও সত্যি, পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী একসঙ্গে বহন করে 60টিরও বেশি যুদ্ধ বিমান। কিভাবে কাজ করে এই ভাসমান বিমান ঘাঁটি? কতটা শক্তিশালী এর যুদ্ধ ক্ষমতা? এর বিপরীতে টিকতে পারবে কি ইরান? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। ইরানকে ভয় দেখাতে আরব সাগরে এখন ভয়ঙ্কর রণতরী মোতায়েন রেখেছে আমেরিকা। একবার জ্বালানি ভরলে টানা 25 বছর চলতে পারে ইউএসএস আব্রাহাম লিঙ্কন নামের এই মার্কিন যুদ্ধজাহাজ। 3টি ফুটবল মাঠের সমান বিশাল রণতরীর ওজন প্রায় 1 লাখ টন। সাগরে ভাসমান শহরের মতো এয়ারক্রাফট ক্যারিয়ারে কাজ করে 5 থেকে 6 হাজার নাবিক, পাইলট ও টেকনিশিয়ান। জাহাজের ডেকে ওঠানামা করতে পারে 60টির বেশি যুদ্ধবিমান। প্রায় $7 বিলিয়ন দানবীয় এই বিমানবাহী রণতরীকে সচল রাখতে তেলের কোনো দরকারই হয় না। রিফুয়েলিং ছাড়াই 2 যুগের বেশি সময় সমুদ্রে ভাসতে পারে শক্তিশালী এই যুদ্ধজাহাজ। কিন্তু আসলেই কি এত লম্বা সময় সাগরে থাকে ইউএসএস আব্রাহাম লিঙ্কন? কিভাবে সম্ভব এমন অসাধ্য সাধন? মার্কিন নৌবাহিনীর একটি পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। তেলের বদলে নিমিটস ক্লাসের এই জাহাজটি চলে 2টি পারমাণবিক রিয়েক্টরের মাধ্যমে। ইউরেনিয়াম থেকে তৈরি হওয়া বিপুল শক্তি রণতরীকে ঠেলে নিয়ে যায় সমুদ্রের বুকে। সাধারণত 20 থেকে 25 বছর পর্যন্ত টিকে পারমাণবিক জ্বালানি। এই সময়ের মধ্যে এয়ারক্রাফট ক্যারিয়ারটি পাড়ি দিতে পারে লক্ষ লক্ষ নটিক্যাল মাইল। জ্বালানি 25 বছর টিকলেও প্রায় 6,000 নাবিক ও কর্মীর খাবার দাবার এতদিন চলে না। রণতরীতে মজুদ থাকে মাত্র 90 দিনের খাদ্য সরঞ্জাম। ফলে নিকটবর্তী বন্দর থেকে খাবার, বিমানের জ্বালানি ও খুচরা যন্ত্রাংশ দিয়ে যায় সাপ্লাই জাহাজ। বিমান বহন ছাড়াও ইউএসএস আব্রাহাম লিঙ্কন কাজ করে ভাসমান কমান্ড সেন্টার হিসেবে। একই সঙ্গে এটি দিতে পারে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের নেতৃত্ব, যে গ্রুপে থাকে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, ক্রুজার ও সাবমেরিন। নানা পাল্লার প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র, ওয়েপন সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সক্ষমতা জাহাজকে সুরক্ষা দেয় শত্রুর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিরুদ্ধে। রণতরীতে রয়েছে 4টি বিশাল স্টিম ক্যাটাপাল্ট, যা কয়েক সেকেন্ডের মধ্যে যুদ্ধবিমানকে আকাশে ছুড়ে দিতে পারে। জাহাজের হ্যাঙ্গার ডেক ও গুদামে রাখা যায় হাজার হাজার টন গোলাবারুদ ও যন্ত্রাংশ। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দেয়া তথ্য অনুযায়ী নিমিটস ক্লাসের রণতরী তৈরি হয় 50 বছর সেবা দেওয়ার জন্য। সার্ভিসের মাঝামাঝি সময়ে দরকার পড়ে বড় ধরনের রিফুয়েলিং। জটিল এই প্রক্রিয়াটির নাম রিফুয়েলিং অ্যান্ড কমপ্লেক্স ওভারহল। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ক্ষেত্রে এটি শুরু হয় 2013 সালে। ভার্জিনিয়ার নিউপোর্ট নিউজ শিপইয়ার্ডে কাজ শেষ হতে সময় লাগে প্রায় 44 মাস। 2017 সালের মে মাসে জাহাজটি আবার ফিরে আসে মার্কিন নৌবহরে। পুরো প্রক্রিয়ায় খরচ হয় প্রায় $5 বিলিয়ন। জ্বালানি বদলানো ছাড়াও নতুন করে উন্নত করা হয় জাহাজের বহু গুরুত্বপূর্ণ অংশ। পারমাণবিক শক্তিচালিত জাহাজের পেছনে এত বিশাল বিনিয়োগের লক্ষ্য একটাই, এই ধরনের বিমানবাহী রণতরীকে পূর্ণ 50 বছরের জন্য কার্যকর রাখা। প্রায় 5 থেকে 6 হাজার নাবিক ও এয়ারউইং সদস্যের একসঙ্গে উপস্থিতি ইউএসএস আব্রাহাম লিঙ্কনকে পরিণত করেছে একটি ভাসমান বিমান ঘাঁটিতে। শুধুমাত্র আক্রমণাত্মক শক্তি হিসেবেই নয়, সমুদ্রে মার্কিন সামরিক শক্তির প্রতীক হিসেবে কাজ করে এই ধরনের এয়ারক্রাফট ক্যারিয়ার। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। সমঝোতা বৈঠকে ইতিবাচক কিছু না হলে ইরানের বিরুদ্ধে চরম ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্রকে উস্কানি দিয়ে কূটনৈতিক সমাধানে বাধা দানের অভিযোগ তুলেছে ইরান। সেই সঙ্গে পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এমন দাবির পক্ষে ইরান প্রমাণ দিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামিক বিপ্লবের 47তম বার্ষিকীতে দেয়া এক বক্তব্যে তিনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে মধ্যস্থতা বৈঠকে যুক্তরাষ্ট্রকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের সাথে কূটনৈতিক সমঝোতা প্রক্রিয়ায় নিয়মিত বাধা দিয়ে ইসরায়েল নাশকতা করছে বলে অভিযোগ তুলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বেঘেই। আর ইসরায়েলের চ্যানেল 12 এবং এক্সিওস নিউজে দেয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, হয় ইরানের সঙ্গে চুক্তি হবে, নয়তো পাল্টা কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মধ্যপ্রাচ্যে আরেকটি রণতরীর বহর পাঠানোর হুমকিও দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে গত বছরের জুনে ইরান ইসরায়েল 12 দিনের যুদ্ধ আর ইরানের পরমাণু কেন্দ্রে মার্কিন বাহিনীর হামলার প্রসঙ্গ মনে করিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে সমঝোতার কিছু নীতিমালা প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে হস্তান্তর করতে যুক্তরাষ্ট্র সফরে গেছেন নেতানিয়াহু। ট্রাম্প ক্ষমতায় আসার পর ওয়াশিংটন নেতানিয়াহুর 6ষ্ঠ সফর এটি। ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে অস্ট্রেলিয়ার সাধারণ নাগরিকরা। পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন তারা। এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় হামলার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরে গ্রেফতার অভিযান চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। পশ্চিম তীর পুরোপুরি নিজেদের দখলে নিতে অঞ্চলটির জমি নিবন্ধনের নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে নেতানিয়াহু সরকার। সঞ্জিদা ইসলাম তন্নি, ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতির 4 মাস পেরিয়ে গেলেও এখনও গাজায় তাদের সব শর্ত পূরণ করেনি ইসরায়েল। হামলা তো থামছেই না, সবচেয়ে আশঙ্কার বিষয় এ পর্যন্ত সরিয়ে নেওয়া হয়নি ইসরায়েলি সেনাদেরও। অথচ গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের শর্তেই ছিল ভূখণ্ডটি থেকে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেওয়া। শর্তে আছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস সব জিম্মিকে মুক্তি দেওয়ার পরই ভূখণ্ডটিতে হামলা বন্ধ সহ সেনা প্রত্যাহার করা হবে। কিন্তু যেখানে ইসরায়েল কোনো শর্তই মানছে না, সেখানে হামাস নিরস্ত্রীকরণ কেন? আর গাজার দায়িত্ব কেন ফিলিস্তিনিদের বদলে আন্তর্জাতিক বাহিনীর হাতে ছেড়ে দেওয়া হবে? আর হামাস বা ফিলিস্তিনিরা সেটি মানবে কেন? তাহলে যুদ্ধবিরতি শব্দটিই বা কেন ব্যবহার করা হচ্ছে? এসব প্রশ্নের জবাবে কি বলছেন বিশ্লেষকরা? গেল 10 অক্টোবর যুদ্ধবিরতির পর খান ইউনিস থেকে কিছু সেনা সরিয়ে নিলেও পরে আরও বেশি সেনা মোতায়েন করে পুরো শহরেরই দখল নেয় ইসরায়েলি বাহিনী। আর রোজকার বিমান হামলা তো চলছেই। গেল 4 মাসে এ পর্যন্ত অন্তত 600 নিরীহ অসহায় ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। যুদ্ধবিরতির পর থামাতো দূরে থাক, সময়ের সাথে সাথে সেই বর্বরতা আরও বেড়েছে। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস শান্তি চুক্তির শর্ত লঙ্ঘন করছে এমন অভিযোগেই গাজার বিভিন্ন অঞ্চলে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে ইসরায়েল। গাজার ভেতরের হলুদ লাইন বা সামরিক সীমারেখা পার করে সেনাবাহিনী নিয়ন্ত্রিত এলাকায় ঢুকে পড়ায় গুলি চালাতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছে তেল আবিব। 2023 সালে যুদ্ধ শুরু হওয়ার পরপরই গাজাকে 2 ভাগে ভাগ করা এই হলুদ লাইন টেনে দেয় ইসরায়েল। তবে এসব এখন অতীত। বুধবারও খান ইউনিসে ইসরায়েলি নৃশংস বোমা হামলায় ছিন্ন ভিন্ন সাধারণ ফিলিস্তিনিদের শরীর। একের পর এক হামলা চালালেও কেন হামলা চালানো হচ্ছে সেই ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করছে না নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলিদের বর্বরতা থেকে রেহাই পাচ্ছে না অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিরাও। গ্রেফতারের পাশাপাশি পিপার স্প্রে বা মরিচের গুঁড়া ছিটানো সহ নতুন নতুন কৌশল ব্যবহার করে নিরীহ ফিলিস্তিনিদের হেনস্থা করছে নেতানিয়াহু বাহিনী। আর পশ্চিম তীর পুরোপুরি দখলে নিতে প্রচলিত আইন পরিবর্তনের সিদ্ধান্তও নিয়েছে ইসরায়েলি মন্ত্রিপরিষদ। মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষকদের মতে গাজায় হামলা পুরোপুরি বন্ধের জন্য আমেরিকার চাপ তো নেই। আরব বিশ্বের নেতারাও বরাবরই চুপ, আর তাদের এই নমনীয় অবস্থানের সুযোগ নিচ্ছে ইসরায়েল। তার ওপর গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের বিতাড়িত করে সেখানে ধনীদের জন্য অবকাশ যাপন শহর তৈরির পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। সব মিলে ফিলিস্তিনিদের মুক্তি কবে আসবে তা একটি বড় প্রশ্ন। তবে ধ্বংসযজ্ঞের মাঝেও একটু শান্তি পেতে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে গাজাবাসী। চারপাশে ধ্বংসপ্রাপ্ত ভবন, ভাঙা দেয়াল আর স্তূপ হয়ে থাকা ইট পাথরের মাঝেই এর আয়োজন করেছে প্যালেস্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। গাজা সিটির তাল আল হাওয়া এলাকার ধ্বংসস্তূপ সরিয়ে কৃত্রিম ঘাস বিছিয়ে ছোট ছোট ফুটবল মাঠ তৈরি করা হয়েছে। যারা বেঁচে আছেন তাদের মাঝ থেকে 5 জন করে খেলোয়াড় নিয়ে মুখোমুখি হচ্ছে দলগুলো। যুদ্ধের মাঝে সাধারণ ফিলিস্তিনিদের জন্য একটু স্বস্তি এনে দিয়েছে এই ফুটবল টুর্নামেন্ট। এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে চলমান বিক্ষোভ আরও জোরালো হয়েছে।
এবার দেশটির পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নিয়েছে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। ওয়ার ক্রিমিনালস নট ওয়েলকাম লেখা ব্যানার হাতে পার্লামেন্টের সামনে বিক্ষোভ করেছে শত শত অস্ট্রেলিয়ান নাগরিক। সে সময় গাজায় সামরিক অভিযানের নামে গণহত্যা চালানোর অপরাধে হার্জগের শাস্তিও দাবি করে তারা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশে হাইস্কুল এবং আবাসিক ভবনে বন্দুক হামলায় সন্দেহভাজন হামলাকারী সহ অন্তত 10 জন নিহত, আহত 25। প্রাথমিক পর্যবেক্ষণ আর আলামতের ভিত্তিতে পুলিশ জানায় হামলাকারী একজন স্বর্ণকেশী নারী। হামলার পর শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারীকে নিরাপদে স্কুলের বাইরে সরিয়ে নেয় আইনশৃঙ্খলা বাহিনী। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, বন্দুক হামলার ঘটনায় টাম্বলার ব্রিজ সেকেন্ডারি স্কুলের ভেতর থেকে 6 জন এবং বাইরে একজনের লাশ পাওয়া গেছে। একজন মারা গেছেন হাসপাতালে নেওয়ার পথে। এছাড়া একটি আবাসিক ভবনের ভেতর থেকে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় দুঃখ প্রকাশ করে হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইনের মধ্যে এমন হামলায় হতবাক স্থানীয়রা। 2022 সালে কঠোর অস্ত্র নিয়ন্ত্রণ আইন পাশ করে গেছেন সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।